প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাকের ডেইরি ফার্মে। দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ একটি খামার। জাকের ডেইরি ফার্ম হলো বাংলাদেশের ঐতিহ্য বহন করে। তো আমরা এই পর্বে মূলত জানবো যে আপনারা খামার শুরুর আগে কি প্রস্তুতি নেবেন এবং কিভাবে গরুগুলোকে সুস্থ রাখবেন, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আমরা এই পর্বে মূলত জানতে চাই, আমরা মানে দর্শক জানতে চাই যারা খামার করবে, তো তারা মূলত জানতে চায় যে একটা খামার শুরুর আগে কি প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং গরুগুলোকে সুস্থ রাখতে হলে কি প্রয়োজন আসলে। প্রিয় দেশবাসী, নতুন উদ্যোক্তা, তৃণমূল কৃষক ভাইয়েরা, তৃণমূল খামারি ভাইয়েরা এবং যারা খামার করছেন, যারা খামার করতে চান, তাদের উদ্দেশ্যে সুন্দর একটা প্রশ্ন করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দয়া করে আপনারা প্রাথমিক অবস্থায় একটা গরু নেবেন, যতটুকু উৎসাহ দিতে পারেন, চতুর্পাশে যতটুকু খোলা রাখতে পারেন, যেমন গরুগুলো আলো বাতাস পায়, গরুগুলো যেন আলো বাতাস পায়। কম পোষায় উঁচা করে ঘরটা করবেন, কম পোষা খরচ করিয়া আপনারা এমন আগে চেষ্টা করবেন যে আপনি গরু পালতে পারবেন কিনা। যদি আপনি সাফল্য হন তাহলে তারপর টাকা খরচ করেন। এবং গাভী কিনবেন, গাভীটা কিনবেন মনে করেন আপনার জাতমান একটু দেখেন, তো করবেন জাতমান চিনমু কেমবে। আচ্ছা, একটু থামাই। আপনি যেটা বলছেন যে হাইট বা ইটে, আসলে হাইটটা মিনিমাম কতটুকু হওয়া উচিত? আমি মনে করি, আমি পছন্দ করি হাইটে 14 থেকে 15 ফিট হইলে সবচেয়ে ভালো হয়। 14 থেকে 15 ফিট হইলে সবচেয়ে ভালো হয়। এবং চতুর্পাশে খোলা থাকতে হবে, বাতাসটার মধ্যে দক্ষিণ আসলো, উত্তরটা ভারী গেল, এরকম ভাবে মনে করি বাতাস যেন হাত গ্রহণ করে ফার্মে, এবং ফার্মটা যেভাবে ঠান্ডা থাকে সেই ব্যবস্থাটা করতে হবে, বাইরের বাতাস যাতে প্রবেশ করতে পারে এবং ঘরের আলো বাতাসটা যেন দূরে যেতে পারে, তখন মনে করছো। আর গরুটা জাত মানে একটু নির্ণয় করবেন। দয়া করিয়া আপনারা গরু বাচ্চা দিবে, আজকে কালকা এক সপ্তাহ বাচ্চা দিবে, এগুলো টানা হাসতে করবেন না। এগুলোগুলোকে কিনবেন না। বাচ্চা দিছে নগদে বাচ্চা দিছে, ওর কাঁচা ওলান, ওর মনে পানিতে ওলান ভরে রয়েছে, আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে যারা নতুন উদ্যোক্তা, যে সেই গরুগুলো ক্রয় করার জন্য আরে দুধ যেন 1 মণ দিব, 1.5 মণ দিব না। ওইসব ওলানো হইলে দুধ হবে না। সায়ল বিনে গরু অতিরিক্ত ওলানো হয়, ফ্রিজেনে এরকম ওলানো হয় না। যেহেতু নেই, আপনারা মনে করেন দেখছেন আমার ফ্রিজেন গরুগুলা, আপনার কেন দেখবেন ওরকম ধরনের ওলান দেখবেন না। ওলান থাকবে সীমিত, ভাত আসবে কম। আর যদি আপনার ভাত খাওয়ান, চাউলের খুদি খাওয়ান গাভিন কালে, তাইলে আপনাদের গরু মনে করছো যে 10 কেজি ওলান দেখা যাবে 50 কেজি দুধ হবে। তা আপনারা এই খুব সাবধানে দেখে গরু কিনবেন। সবচেয়ে বড় উপদেশ হইল আমার, যে আপনারা কাশি গরু বাচ্চা দিছে এইসব গরু কিনবেন না। বাচ্চা দিবে 2-10 দিনের মধ্যে, সেসব গরুগুলা কিনবেন না। আপনারা গরু কিনবেন যেমন বাচ্চা 15 দিন, 20 দিন, 1 মাস বাকি আছে, সেসব প্রেগনেন্ট গরু কিনবেন, আপনারা ভালো থাকবেন। কেন এটা কেন আসলে এটা কেন মনে করেন, আপনি যে গরুগুলা টানা হেঁচড়া করবেন, গাড়িতে নিবেন, অনেক ব্যাপার এরা গরু মনে করেছ এই আড়াতে হেয়ারডে বেছে, এই আড়াতে হেয়ারডে বেছে, তখন আপনার ওয়াইফে, আপনি কি প্রশ্ন করি, আপনার ওয়াইফে বাচ্চা হবে, আপনি এক মাসের ভিতরে, 1 মাসের মনে করেন 1 মাসের ভিতরে 9 মাস, 8 মাসের থেকে 9 মাসে বাচ্চা দিবে, 9 মাস 10 দিনে বাচ্চা দিবে। আপনি কি আপনার ওয়াইফে শ্বশুর বাড়িতে যাবেন কিনা? আপনি বলুন যাবেন কিনা? আপনার ওয়াইফে যদি না লিয়ে যান, যে যাকি লাগবে আমি গাড়িতে উঠাবো, আর পেটের সমস্যা হবে, পেটে পিন হবে, যদি এটা মনে করেন, তো ওরা তো লাইফ, ওদের গরু, ওদের তো আপনার শত মাইল পাড়ি দিবেন জাকিতে, ওদের ক্ষতি হবে না? ক্ষতি অবশ্যই হবে, কম আর বেশি ক্ষতি হবে। যেহেতু নেই, আপনারা মনে করেছো বাচ্চা দিবে গরু, বাচ্চা দিবে 1 সপ্তাহের ভিতরে, সে গরু টানা চেষ্টা করবেন না। আর বাচ্চা দিছে আপনার অন্তত 20 দিন, কমের পক্ষে 20 দিন, এই গরুগুলা 20 দিনের ভিতরে লড়াচড়া করবেন না। তাইলে আপনার কপালে লড়াদোষ ডেকে আনবে, আপনার কপালে দুঃখ আসবে নিশ্চিত, লিখে রাখেন নিশ্চিত, এটা হবেই হবে।
আচ্ছা, আরেকটা হলো এই যে জাত মান যে বিষয়টা বললেন, একজন নতুন খামারি বা নতুন মানুষ আসলে জাত মানটা কিভাবে নির্ণয় করবে বা কিভাবে চিনবে তারা? দেখেন, গরু চিনার অনেকগুলো ধারা আছে, বহু বছর। আপনারা আসুন, একটু আমার ফার্মে ঘুরে যান, আপনাদের যথেষ্ট সময় দেবো আমি, যথেষ্ট সময় দেবো। তখন আপনারা বলবো যে এই গরুটার বডি দেখেন, ওর চামড়া দেখেন, লেজ দেখেন, শরীরের গঠন দেখেন, দেখে কেমন করেছো এই গরুটা এতগুলো দুধ হবে। এই যে গরুটা দেখছেন, ওর চামড়া, মাথা, ভিট, কথা বলছেন, ভিট, কথা বলছেন, যে ওর কথাটুক এই গরুটা কিন্তু এই গরুটা কিন্তু 40 কেজি দুধের গরু। আচ্ছা। এখন মনে করছে বাচ্চা দিবে, আর 1 মাস বাকি আছে, কথা বলছেন। হুম। কালকে মনে হয় 40-এর উপরে 2টা গরু ছিল আমার এখানে। এই গরু হলো বান্দা, ফলো করে। এই যে গরুটা 35 কেজির উপরে দুধ আছে, প্র্যাকটিক্যালি আমি বুঝাই দিতে পারবো, কথা বলছেন। হুম। কিন্তু বাচ্চা দিতে আরো 1 মাস বাকি আছে, আরো 1 মাস বাকি আছে। মনে করেন কালকে এখান থেকে আমি 2টা গরু বিক্রি করছি, 40 কেজির উপরে দুধ আছে, সেসব গরু বিক্রি করছি। যারা নিচ্ছে মনে করেন তারা জীবনে খুব খুশি হবে, এইসব গরু পাওয়া কঠিন বাংলাদেশে। ওই আচ্ছা। ভদ্রলোক মনে করেন আমার তো 2টা গরু নিছে কালকে, গরু আজকে ফোন দিছে যে ভাই, জার্নিং করে আসলাম, আপনার গরুগুলো দুধ দেখে আমার আশেপাশে মানুষ সবাই খুব খুশি, আপনার জন্য দোয়া করতেছে। এই ধরনের একটা গরু পছন্দ হবে না, দুধের গরু কিন্তু ওইভাবে পছন্দ হয় না, ওইভাবে মোড়া তাজা হয় না, মোড়া তাজা গরু কিন্তু ওইভাবে হয় না, দুধের গরু কখনো মোটা হবে না। এই গরুটা মনে করছো 38-40 কেজি পর্যন্ত দুধ আছে, এখনো গরুটা মনে করো 27-28 কেজি দুধ দিচ্ছে, 1 বছর ধরে দুধ দোয়াইতেছে। এই গরুটার বৈশিষ্ট্যটা ক্যামেরা নিয়ে দেখায় দেয়, তাইলে বুঝবেন। ওর চামড়া চোষা মনে করছো নাই, ওর শরীরের গঠন মনে করছো কিচ্ছু নাই ওর শরীরে, কিন্তু দুধের রাজা, কথা বলছে, দুধের রাজা। এইসব গরুগুলো কিনতে হইলে আমার কাছে আসতে হবে। এই যে একটা গরু দেখেন, এ মানুষ পাগলরা বলে যে বাংলাদেশ 40 কেজি গরু নাই, আবার পাগল বোকার সঙ্গে বসবাস করে। এই গরুটা প্রথম বাচ্চা দিছে, 27-28 কেজি আছে প্রথম চোটে। এই যে একটা গরু, কথা বলছেন, দ্বিতীয়বার বাচ্চা দিবে, কথা বলছেন, 35-40 কেজি দুধ হবে। প্রথম বুকের মধ্যে 34-33 কেজি দুধ আচ্ছা, পাইছে। এইটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে প্রথম বিয়ানে মানুষ বলে যে এত লিটার দুধ দেবে না, অনেকে বলে যে এটা স্রেফ চাপাবাজি বা মানে। আসলে ওই যে একটা গল্প বললাম, যে যেটা না বোঝে, কথা বলছেন, এগুলা মনে করা হচ্ছে বীজের উপরে নির্ভর করে। আপনার আপনি কি মনে করেন, এই যে ফেলাকবি মানুষ খোঁজে, গরু খোঁজে ফেলাকবি, কথা বলছেন, এটা কিন্তু ব্ল্যাক ফেলাকবি গরু। আচ্ছা, হ্যাঁ। এটা কিন্তু আমার পালের বাচ্চা, কথা বলছেন, পালের বাচ্চা প্রথমেই 34-35 কেজি দুধ পাইছে আচ্ছা। প্রথমেই। এই কথারই হবে, এটা বুঝতে হবে, জানতে হবে। আরেকটা জিনিস যেটা হলো এই যে বাচ্চা হওয়ার পরে গাভীর তো ক্যালসিয়াম শর্ট হয়, সেই সময়টা আসলে কি পরিচর্যা নেওয়া উচিত বা কি ট্রিটমেন্ট করা উচিত? দেখেন, আমি মনে করছো যেগুলো বেশি দুধের গরু, এগুলা আমি আগে ক্যালসিয়াম দিয়ে রাখি। যেমন এই গরুটা মনে করছো আমি পরশুদিন ক্যালসিয়াম দিয়েছি। দেওয়ার উদ্দেশ্য, কথা বলছেন, দেওয়ার উদ্দেশ্য যে অনেক দুধ দিছে, দুধ ছাড়ানো যায় না, খুব কষ্ট করে দুধ ছাড়ানো লাগবে। দুধ ছাড়াইছি মাত্র 15 দিন। এখন এই দুধ দিতে ক্যালসিয়ামের ঘাটতি হইতে পারে। দেখেন, একটা গরু 30 কেজি দুধ পাবেন, 35 কেজি দুধ পাবেন, ওর যে শরীরে ক্যালসিয়াম ব্যয় হয়, গ্রাম পল্লীতে কি করে, গ্রাম পল্লীতে ক্যালসিয়ামটা ওরা মনে করেন সাপোর্ট দেয় না। ক্যালসিয়াম প্রথমে আপনার মনে করেন খোল, মুষ্টিয়া খইলে আপনার সাপোর্ট দিবে ক্যালসিয়াম, আপনার সয়াবিন খইলে সাপোর্ট দিবে ক্যালসিয়াম, আপনার মনে করেন ওই তিলা খইলে তো পাওয়া যায় না, তিলা খইলে একটা ক্যালসিয়াম যোগান দিবে, কথা বলছেন। তারপরও আপনার ক্যালসিয়াম মনে করেন আউট ক্যালসিয়ামও দেওয়ান লাগে, কারণ এটি হাইব্রিডের গরু, এটা হাইব্রিড পয়দা হয়েছে, ওরা এইভাবে ক্যালসিয়াম খাওয়া হয়েছে, ক্যালসিয়াম বহন করে আসছে। যেহেতু জিনের যে জিনিসটা আছে, ওকে সাপোর্ট দিতে হবে। আপনার মনে করছো বছরে 3 বার কৃমির ডোজ দিবেন, বছরে 3 বার আপনি পুরো ভ্যাকসিন করবেন।
তরকা, যেটা তরকা বাদলা বলেন, তরকা বলেন, কথা বলছেন। তরকা মনে করেন যে আপনার বছরে মনে করেন একবার ভ্যাকসিনে দিয়ে রাখবে, কথা বলছেন। আচ্ছা, আরেকটা যেটা হলো যে ম্যাস্টাইসিস যে রোগটা হয়, এই রোগ থেকে আসলে এটা প্রতিকারের উপায় কি, বা এটা হইলে করণীয় কি? দেখেন, মস্টাসিস হইলো গরু যদি আপনার ঠিক মতন থাকার বাসস্থান ঠিক না থাকে, যদি গরু ঠিক মতো চর্চা না থাকে, খাওয়ান ঠিক না থাকে, আর দুধের গরু আপনার গোয়াল যদি ভালো না হয়, আপনার পাড়ের মধ্যে দুধ থেকে যায়, তখন মনে করছে শতকরা মনে 80% গোয়ালের জন্য হইতে পারে, আর 20% বিভিন্ন জ্বর আসলো, বিভিন্ন হিসাবে 15-20% গরুটা মেসেজ আইতে পারে। মেসেজের সঙ্গে সঙ্গে আপনার ট্রিটমেন্ট করানো লাগে, সঙ্গে সঙ্গে। দুধ কমে যাবে চিন্তা করবেন না, দুধ ওর বডিতে থাকলে তো দুধ আসবে, কিন্তু আপনি দুধের চিন্তা করে আপনি গরু নষ্ট করবেন না। ভয় লাগে আপনি অলগ ট্রিটমেন্ট করবেন, অল্পতে বেশি যাবেন। আর যদি গাড়ায় যায়, এই পাট ঠিক করা পরে কঠিন। আপনার মনে সাপোর্ট কিছু না কিছু গড়ে রাখবেন, কি কি করবেন আমার কাছে আসবেন, আমি আপনাদের শিখিয়ে দিব, জানাই দিব। আপনাদের দাওয়াত রইল, সবাই আসবেন, কোনো সমস্যা নেই। আমার হৃদয় দরজা খোলা, আপনাদেরকে শিখানোর জন্য। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা হলো যে এই যে গাভী যখন বাচ্চা দেয়, এই বাচ্চা দেওয়ার কয়দিন আগে থেকে কয়দিন পরে দানাদার খাবার দেওয়া উচিত? দেখেন, আমরা দানাদার খেলা খাবারের সাথে আর বাচ্চা দেওয়ার সাথে সমস্যাটা কি? না, অনেকেই বলে যে বাচ্চা দেওয়ার পরে শুরুতেই নাকি দানাদার খাবার দেওয়া ঠিক না। বাচ্চা দেওয়ার শুরুতে আপনার মনে করেছ যে রসালো খাবারটা কম দিবে, যেমন খেসারি ভুসি দেওয়া যাবে না, খুদের জাউ দেওয়া যাবে না। আপনার মনে করেছ মুখ ভুসি, কথা বলছেন, যেগুলো কি উড়ানে বার করে, কথা বলছেন, দেওয়া যাবে না। আপনার পর্যাপ্ত পরিমাণ খোল দিতে হবে, কথা বলছে, গমের ভুসি দেন, কথা বলছে, ডাবলি ভুসি দেন, বুটের ভুসি দেন, খের কেটে দেন, পর্যাপ্ত পরিমাণ খোল দেন। খোল মনে দিতে হবে, আপনার শরীর সাপোর্ট রাখতে হবে। খাওয়ানটা একটু কমাই দেন, কারণ বেশি যদি পেট বেড়ে উদুর বেড়ে খায়, অর্জে মনে করে ওভারটা থাকে, ওইটা মনে করে একটু নরম থাকে, হয়তো ডাল থাকলে বেশি পেটটা বললে ওটা বার হওয়ার সম্ভাবনা থাকে। কয়দিন সেটা কয়দিন পরে? এটা তো আপনার 1 সপ্তাহ রাখলেই যথেষ্ট, 1 সপ্তাহ আপনার চেকে রাখলেই যথেষ্ট। বাচ্চা দিন 1 সপ্তাহ দেখবেন তাপ ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, ক্যালসিয়াম শর্ট হলো কিনা, জ্বর আসলো কিনা, এগুলা ওই যে পর্যবেক্ষণ করে 15 দিন। বাচ্চাটা 100% বীজ দিলে 15 দিন আপনার বাচ্চাটা দিয়ে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত তাপ আসতে পারে, তাপটা নিয়ন্ত্রণ করবেন। যেভাবে পানি, যদি 100% বাচ্চা তাপ আসে, তাহলে মিটার সারা যাবে গা, ওটা আপনার পানি দিতে হবে, শরীরে যথেষ্ট পানি দিতে হবে। ডোজ ব্যবহার করবেন, স্বাভাবিকভাবে নাপা সিরাপ টিরাপ খাওয়াবেন বাচ্চারা। যদি একবারে কন্ট্রোল না করতে পারেন, তখন আপনার মনে করেন অনেক পদের সুই আছে, ট্রিটমেন্ট আছে, সেফটি শুরু করে অনেক শত পদের ওষুধ আছে, প্রয়োগ করে বাচ্চারা সাপোর্ট দিতে হবে। বাচ্চা পাতলা পাকানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে চাউলের স্যালাইন, ওর স্যালাইন, এবং মনে করছো সামান্য একটু মনে করছো যে পাতলা পায়খানা মানুষের, শিশুদের পাতলা পায়খানা, সেই ওষুধটা, মানুষের ওষুধটা ব্যবহার করতে ছোট বাচ্চাদের জন্য উত্তম। সিপ্রোদিন সিরাপ, কোথাও বোঝেন, এরকম ধরনের অনেক কিছু পাওয়া যায়। ডাক্তার দোকান করে বলবেন কিছু নাই বোঝেন, বলে ভাই আমার বাচ্চাটা পাতলা পায়খানা, তাড়াতাড়ি আমাকে কি দিবেন দেন তো, তখন ডাক্তার সিরাপ দিবে। ওই সিরাপ আইনা বাচ্চা খাওয়ার সঙ্গে সঙ্গে থামে যাবো। শিশুদের সিরাপটা ওই সময়, আপনার শিশুদের সিরাপটা বাচ্চারা প্রয়োগ করবেন, ওরা অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ ওই সময় দেওয়া যাবে না, খেয়াল করবেন এগুলো। আচ্ছা, আর কি বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, বলতে থাকেন আপনি। আর একটা জিনিস, এই যে যারা বলে, এই যে গরুটা সম্বন্ধে আপনারা বুঝাইলাম, এই গরু সম্বন্ধে বুঝাইলাম, দেখেন তো, হ্যাঁ, এই গরুটা কত, এই গরুটা দেন তো একটা হাতি, কথা বলছেন, হাতি মানে এই যে গরুটা দেখেন, যে বেশি দুধের গরুটা আপনার চিনতে চাইছেন, এই যে গরুটা 40-এর উপরে দুধ, এটা দেখাই দেন, 40-এর উপরে দুধ আছে, কথা বলছেন, 40-এর উপরে। জি, কেমন ধরনের গরু পছন্দ করে দেখেন। এই যে এইটা মনে করেন 38-40 কেজি দুধ, কথা বলছেন, এইটাও মনে করেন এইটাও তাই, এটা 35-40 হিসাব করবে। এইটা আবার 25 কেজি, এটা 20 থেকে 25, এইটা আবার 30 থেকে 35। গরুগুলো চেহারা দেয় দেন,
মানুষ চিনবে কিভাবে বুঝতে দেন, এগুলো প্রেগনেন্ট গরু এটা কিন্তু। 20 থেকে 25, না, এটা এটা 30 থেকে 35। 30 থেকে 35। হ্যাঁ, এই এটা 35 থেকে 40, 35 থেকে 40। আচ্ছা, এটা মনে করো 25 থেকে 28, 30। এগুলো চিন্তা যান। এই যে একটা গরু, কথা বলছেন, এগুলো প্রথম বাচ্চা দেবে। আমি আশা রাখি মনে করো 30-এর পরে থাকবে, আচ্ছা। 30-এর নিচে এদিক সেদিক থাকবে। এই যে গরু, এটা কি বডি স্ট্রাকচার থেকে বলতেছেন তাই? বডি না, জাত আছে, জিন আছে শরীরে। এটা 100% 100% বিটের গরু। এগুলো সব প্রেগনেন্ট। যদি কারো ক্রেতা ভাইয়ের প্রেগনেন্ট গরু দরকার পড়ে, যে আমি আগে থাকতে নিয়ে এমন কাছে 1 মাস পরে বাচ্চা নিব, 20 দিন পরে বাচ্চা নিব, তাহলে আমার কাছে অজস্র গাভীন গরু আছে। এই পেজে দেখেন, এই মাথা থেকে মাথা পর্যন্ত প্রেগনেন্ট গরু আছে, কথা বলছেন। যারা বলে জায়গায় টেলিফোন এত গরু পায় কোথায়, ওখানে যদি আপনি জিনাইদা যদি সমুদ্র শিখতে চান, 5টা 10টা গরু পাইলে যদি জায়গায় টেলিফোন আমার স্বপ্ন দেখেন যে গরু কোথায় পায়, তাহলে আপনার আইডিয়া থাকবে না। আপনার এসে যান, যারা এই মন্তব্য করেন আপনার আসুন, বেড়ায় যান, একটা চা খেয়ে যান, আমি নিজে বানায় খাওয়াবো। আর যারা ক্রেতা ভাই আছেন, উদ্যোক্তা আছেন, কথা বলছেন, যথেষ্ট গরু আমার প্রেগনেন্ট এবং দুধের গরু আছে, ভালো ভালো গরু মনে করছে আছে। এটা মনে করছো আমি আর লটকা দেখাইলাম না, হাড়ায় মারায় দেখাইলাম না। আপনারা হারাবেন, আপনারা লটকায় দেখবেন। আপনার জন্য খোলা জায়গায় ডেয়ারি ফার্মের গেট আর আমার হৃদয়ের দরজা খোলা। আপনারা হাঁটবেন, হারাবেন, গরু দেখাইবেন, শান্তি হালে দেখে নিয়ে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে ওই যে সবাই বসে কপি খাওয়াবো না, কপি খাওয়াবো না। আর মনে করছো আপনার মনে 20 টাকা গরু বেচবো না, আর 15 লাখ টাকা ছাগল বেচবো না, কথা বলছেন। আপনারা নিজেরা হারাওরা দেখবেন, আমার এখানে বসবেন, আমার নিজ হাতে বাংলাদেশের চা পাতা, কথা বলছেন, কিছু লতা পাতা দিয়ে একটা চা খাওয়াই দেবো, শান্তি পাবেন। চাটা কথা মনে রাখবেন আজও। আর মনে করেন বর্তমানে যে সমাজে যে অবস্থান চলছে, যে এই যে মনে করেন হাজারো মনে করেন পুলিশ অফিসার, হাজারো আমলা, কথা বলছেন, দেশ ছাড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। যে তারা বুঝতেছে আমরা তো ধরা খেয়ে গেছি, তাদের মন খুব খারাপ, দেশটা এলোমেলো ভাবে চলছে। আমি নাম বলতে চাই না। আর ব্যারিস্টার সুমনকে হাজারো ছালাম। আর এই দেশের মধ্যে 10টা ব্যারিস্টার সুমন পয়দা হোক, আমার দেশটাকে শিথিল হোক, আমার দেশের মধ্যে সত্যিকার আইন প্রয়োগ হোক। এবং মনে করছে লুটেরারা যেন মনে করছে একটু হইলো মনে করছে অধীর হৃদয়ে ভয় আসে, যে লুটেরা যেন লুটপাট করে দেশটাকে না খাইতে পারে। যে আমরা শুধু খেতে দিব, আমরা দেশ গর্ব, আমরা দেশকে উন্নত করব, আমরা কৃষকরা এবং বিদেশিরা সবকিছু মিলে জিলা আমরা উন্নত করব। আর আমাদের লুটপাট করে আমাদের কলজার রক্ত নিয়ে সিনিমিনি খেললা মনে করছো যারা আমলারা আছেন, যারাই লুটছেন, সচেতন হয়ে যান। আপনাদের সামনে কালো সাপার মেঘ হাঁটছে, আর এমনই মেঘ আসতেছে, কথা বলছেন, বাজে হারাম দাদা কলিজা খাবো সেই সময় পড়ছে। আমাদের রাজ্য প্রাপ্য ছিনিয়ে নিব, আমাদের রাজ্য প্রাপ্য দেওয়ার জন্য রেডি হ, না যে তোদের কলিজা ছিনিয়ে নেব সেই সময় এসে পড়ছে। জাগরণ বাঙালি, জাগরণ কৃষক মেহনতি মানুষরা, জাগরণ এই দেশের খেটে খাওয়া মানুষরা, জাগরণ। আপনারা এক জায়গায় স্লোগান তুলুন, একতার বড় হন বলিয়ার, আকাশে উড়িব বিজয় নিশান। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা দিয়ে